জান্নাতুন আসছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও তাহলে একটু ফিডব্যাক দাও, জানাও যে শুনতে পাচ্ছ। ইমন আসছো। ইমন, কেমন আছো তুমি? আচ্ছা, দেখি কারেন্ট আসলো, আবার কখন চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। জান্নাতুন, আচ্ছা চলো একটু দেখি আজকের বিষয়টা, আমাদের নিউমেরিক্যাল টেক্সোনমি। এটার নোট প্রস্তুত মোটামুটি। তারপরেও জাস্ট খালি ছবি অ্যাড করা বাকি আছে। ছবিগুলো অ্যাড করতে পারি নাই সময়ের অভাবে। তো এটা আমি ক্লাস শেষে ছবি অ্যাড করে তোমাদের যে কয়টা স্লাইড বা নোট রেডি আছে, এই কয়টা নোট তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এমন ভালো আছো, শুনে ভালো লাগলো। আশা করি সবাই ভালো আছো তোমরা। তো এখন আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা হলো নিউমেরিক্যাল টেক্সোনমি। তো এই বিষয়টাতে জাস্ট কয়েকটা ছোট প্রশ্ন আর এক দুইটা বড় প্রশ্ন আছে, হ্যাঁ। এই অধ্যায়টা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলা যাবে না। আচ্ছা, আমার কাছে যেটা আছে সেটা তো থার্ড ইয়ারে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে। তবে একবারেও বিষয় না যে ছোট প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, আর টিকার জন্য আসতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে এই অধ্যায়ে বড় প্রশ্ন বলতে তেমন কোনো কিছু নাই, সবাই মোটামুটি ছোট প্রশ্ন অথবা টিকা। তো দেখো নিউমেরিক্যাল টেক্সোনমি। আচ্ছা, নিউমেরিক্যাল এই জিনিসটা থেকে বুঝতে পারতেছো, বাংলা ছিল। এই নিউমেরিক্যাল জিনিসটা আসছে নাম্বার থেকে, হ্যাঁ। এই যে নাম্বার, নাম্বারের যে অ্যাডজেক্টিভ সেটা হলো নিউমেরিক্যাল। মানে নাম্বার রিলেটেড, সংখ্যা রিলেটেড। নিউমেরিক্যাল টেক্সোনমি হলো তোমাদের সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব। টেক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস তত্ত্ব। আর এখানে সংখ্যাবাচক, অর্থাৎ শ্রেণীবিন্যাস করতে গিয়ে যদি বৈশিষ্ট্যটাকে কোনো সংখ্যা ধরা হয়, যেন ফুলের পাপড়ি কয়টা সেটার উপর ভিত্তি করে যদি শ্রেণীবিন্যাস করা হয়, বা বৃত্তাংশ কয়টা, তারপরে ধরো সেপাল কয়টা, টেপাল কয়টা, এইসবের উপর ভিত্তি করে, বা মঞ্জুরি পত্রের সংখ্যা কয়টা, পুংকেশরের সংখ্যা কয়টা, এসব সংখ্যার উপর ভিত্তি করে যদি কোনো ক্লাসিফিকেশন করা হয়, তখন তাকে বলা হবে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব। একটু খেয়াল করো এখানে কি লিখে রাখছি আমি, যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব হলো এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে জীবদের বিভিন্ন পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে সংখ্যায় প্রকাশ করে। দেখো এই জিনিসটা সংখ্যাবাচক মানে সংখ্যার মাধ্যমে বৈশিষ্ট্যগুলোকে সংখ্যা হিসেবে নেওয়া লাগবে। ধরো একটা উদ্ভিদের পাতার সংখ্যা কয়টা, প্রতি ফলকে বা প্রতি বোটায় কয়টা করে পাতা থাকে, বা একটা পাতার মধ্যে এটা যদি যৌগিক পত্র হয় তাহলে কয়টা পত্র ফলক থাকে। তো সেটার উপর ভিত্তি করে এটা কিভাবে, এটা যদি সংখ্যায় প্রকাশ করে পরিসংখ্যানিক কোনো ডাটা নেওয়া হয়, তখন আসলে তাকে বলা হবে কি, আমাদের নিউমেরিক্যাল টেক্সোনমি। তো এইখানে যে বিষয়টা সংখ্যাগত যেটা নেওয়া হয়, এই সংখ্যাটাই তো গণিত পরিসংখ্যান, মানে ডিজিট থাকাই মানে হলো সেটা হলো গণিত এবং পরিসংখ্যান। তোমরা জানো পরিসংখ্যানও কিন্তু গাণিতিক বিশ্লেষণ করে। আমাদের বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আলাদা অনুষদই ছিল গাণিতিক ও পরিসংখ্যানিক ইউনিট, সেটা একই বিল্ডিং এ গণিত এবং পরিসংখ্যান। তাহলে আমাদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, সেই বৈশিষ্ট্যগুলা এমন বৈশিষ্ট্যগুলা মানে নেওয়া লাগবে এই শ্রেণীবিন্যাসে যেগুলো সংখ্যাবাচক। যেমন একটু আগে বললাম যে ফুলে পাপড়ির সংখ্যা কয়টা থাকে, বৃত্তি কয়টা থাকে, টেপাল কয়টা থাকে, পেটাল কয়টা থাকে, এইসবের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা করা হবে সেটাকে বলা হবে নিউমেরিক্যাল টেক্সোনমি বা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব। আচ্ছা, তারপরে দেখো যে জিনিসটা আছে আমাদের এখানে, যে ডেন্ডোগ্রামের সংজ্ঞা দাও। আচ্ছা, এখন এই যে ডেন্ডোগ্রাম জিনিসটা, এই ডেন্ডোগ্রাম জিনিসটা আমি চিত্রটা অ্যাড করতে পারি নাই, তোমাদেরকে অ্যাড করে দেবো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে ডেন্ডোগ্রাম হলো এমন একটা শাখা বিন্যস্ত চিত্র যেখানে বিভিন্ন জীবের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। আমি একটা আনুমানিক চিত্র দেখাই দিই। আচ্ছা, সাদৃশ্য বা দূরত্বের মাত্রা দেখে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা গুচ্ছবিন্যাস উপস্থাপন করা হয়। আচ্ছা, এটা দেখা দরকার নাই, এটা আমি আরেকটা সংজ্ঞা দিছিলাম, পরে কেটে দিছিলাম আর কি, অথবাটা আরেকটা সংজ্ঞা ছিল, তারপর মনে হলো এই সংজ্ঞাটাই ভালো, তাই এটা রেখে দিছি। দেখো ডেন্ডোগ্রাম হলো একটা চিত্র, আর কিছু নাই। ডেন্ডোগ্রাম কি? একটা শাখা বিন্যস্ত চিত্র যেটা দেখতে অনেকটা গাছের মতো। জাস্ট খালি এটা সংজ্ঞার জন্য বলা হয়েছে। ডেন্ডোগ্রাম জিনিসটা কি আসলে? ডেন্ডোগ্রাম হলো
একবার দেখাই দেই তোমাদেরকে। ধরো আমার কাছে 3টা উদ্ভিদ আছে, এ বি সি। এখন বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে এ এবং বি এর মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, তারা ক্লোজলি কানেক্টেড। তখন এটাকে কি করা হয়, এইভাবে বিচার করা হয়, এ এখানে আছে, এর সাথে বি আছে এখানে। এখন দেখো এ এর সাথে বি এর খুব ভালো কানেকশন আছে, ধরো মোটামুটি মিল আছে কত পার্সেন্ট, ধরো মোটামুটি 80% মিল আছে, এ এবং বি এর মাঝে মোটামুটি 80% মিল আছে। কিন্তু এ এর সাথে মিলের পরিমাণ আর একটু কম, ধরো 80% কম, ধরো 20% আছে। কিন্তু বির সাথে মিল আছে একটু বেশি, সরি এটা আমাদের সি হবে, আর একটা আছে সি। তাহলে এই যে জিনিসটা, ধরো সির সাথে আরেকটা আছে ডি, সেটার আরো ক্লোজলি মিল থাকতে পারে। এই যে শাখার প্রশাখা যুক্ত যে চিত্রটা থাকে, এটা এই জিনিসটাকে বলা হয় ডেন্ডোগ্রাম। আমি একবারে চিত্রটা অ্যাড করতে পারি না, কারেন্ট ছিল না। চিত্রটা অ্যাড করে তোমাকে কোনটার সাথে এটার সাথে এটার কেমন সম্পর্ক, যেহেতু তারা একই ব্রাঞ্চে আছে, ট্রি লাইক ডায়াগ্রাম, মানে যেখানে গাছের শাখা প্রশাখার মতো। এখন যে শাখাগুলা কাছাকাছি থাকবে, সেই শাখাগুলা মানে কি, যে জীবগুলা থাকবে সেই জীবগুলোর মধ্যে খুব ক্লোজলি কানেকশন থাকবে, তারা নিকটবর্তী সম্পর্ক যুক্ত হবে। আর যেটা অন্য একটা ডালপালা দিয়ে অন্য জায়গায় যাবে, সেটা হলো একটু দূরবর্তী কিন্তু সম্পর্কযুক্ত, কিন্তু এই সম্পর্কটা এটার মতো এত কাছাকাছি না। আশা করি বুঝতে পারছো। এই যে চিত্রটা, এই চিত্রটার নাম হলো ডেন্ডোগ্রাম। মানে ডেন্ডোগ্রাম হলো এমন একটা চিত্র, যে চিত্রের সাহায্যে আসলে কি করা হয়, নিকট সম্পর্কযুক্ত যেগুলা থাকে সেই উদ্ভিদ বা সেই প্রাণীগুলোর মধ্যে সম্পর্ক বোঝাতে একটা চিত্র বোঝাতে হয়, চিত্র দেখানো হয়। এই যে চিত্রটা, এটা তো একটা সিম্পল চিত্র 3টার মধ্যে। এখন যদি এখানে 20টার মধ্যে দেখানো হয়, তাহলে এরকম একটার পরে একটা দেখানোর পরে যেটার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে তাদেরকে কাছাকাছি রাখা হয়। আচ্ছা, তারপর দেখো ক্লাস্টার বিশ্লেষণ। হ্যাঁ, এখন দেখো যে আমাদের এটা পুরাটাই পরিসংখ্যান। এখন প্রত্যেকটা হলো ক্লাস্টার। কোনটা দেখো, আমরা যে এই যে জিনিসগুলা লিখছি, যে এখানে অনেকগুলা উদ্ভিদ আছে এ ক্যাটাগরিতে, এখানে বি আছে। এখন এই যে জিনিসগুলো আছে, এটা কিন্তু একটা দল বা গুচ্ছে থাকে। এই জিনিসটাকে আলাদা করাকে বলা হয় ক্লাস্টার, মানে বিশ্লেষণ। ক্লাস্টার মানে কি, ক্লাস্টার মানে হলো এক গুচ্ছ। ক্লাস্টার মানে হলো গুচ্ছ। তাহলে এক গুচ্ছ জীবকে একই ধরনের বৈশিষ্ট্যের ভিত্তিতে বা নিকটবর্তী সম্পর্কের ভিত্তিতে একত্রে যখন স্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ক্লাস্টার। যেমন এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এরকম আর কি বিষয়গুলো। তাহলে দেখো, যে পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমে এক গুচ্ছ উপাত্ত বা জীবকে তাদের বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে কয়েকটি পৃথক দলে বা গুচ্ছে বিভক্ত করা হয়, তাদেরকে ক্লাস্টার বিশ্লেষণ বলে। এই যে কয়েকটি দল বা গুচ্ছে, আমরা 3টা গুচ্ছে বিভক্ত করছি, এই বিভক্ত করাকে বলা হয় ক্লাস্টার বিশ্লেষণ। আচ্ছা, তারপর দেখা যে জিনিসটা আছে ফ্যানন। জিনিসটা কি? ফ্যানন হলো এমন একটা শ্রেণী বিন্যাসগত গোষ্ঠী যা সংখ্যাবাচক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত সাদৃশ্যের ভিত্তিতে পঠিত হয় এবং যেখানে অন্তর্ভুক্ত জীবগুলো পরস্পরের সাথে উল্লেখযোগ্যভাবে মিলযুক্ত। আচ্ছা, এগুলো একটু কঠিন বিষয় মনে হয়, যে আমরা ক্ল্যাড কি, ফ্যানন কি, তারপরে হলো ক্ল্যাডিস্টিক কারে কয়, এই জিনিসগুলো বোঝা একটু কঠিন হয়ে যায়। তবে এইখানে দেখো, একটু পড়ার পরে যদি বুঝতে পারো তাহলে বেটার, না হলে আমি তোমাকে চিত্র দিয়ে দেব, চিত্রটা দেখে তাহলে আর একটু ক্লিয়ার হবে ধারণা, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। এখানে দেখো, এই জিনিসটা দ্বারা মনে হবে যে আগে যেটা পড়ছি এখনো তো সেম জিনিসটাই পড়তেছে। তাহলে ক্লাস্টার আর ফ্যাননের মধ্যে পার্থক্য কি হলো? দেখো কি বলছে, ফ্যানন হলো এমন একটি শ্রেণী বিন্যাসগত গোষ্ঠী যা সংখ্যাবাচক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত সাদৃশ্যের ভিত্তিতে গঠিত হয়। তা আগেটা তো সাদৃশ্য ছিল, কিন্তু সেগুলো ছিল কি বিভিন্ন গুচ্ছে বিন্যস্ত করা ছিল, এ বি সি 3টা বিভিন্ন গুচ্ছে বিভক্ত ছিল, এগুলো বলে ক্লাস্টার। আর ক্লাস্টার গুলাকে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আলাদা করাকে বলা হয় ক্লাস্টার বিশ্লেষণ। আর এইখানে কি বলছো দেখো, যে শ্রেণী বিন্যাসগত গোষ্ঠী, এই যে গোষ্ঠীগুলো ছিল এ বি সি, প্রত্যেকটা গোষ্ঠী এক একটা ফ্যাননের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা দেখো আসতে ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা। আর একটা দেখো যে জিনিসটা, পরের প্রশ্নটা, এটা হলো ওটিইউ। এটা কিন্তু এবার মাস্টার্সে আসছে, দেখলাম ছোট প্রশ্নে ওটিইউ। ওটিইউ মানে হলো অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, এটার পূর্ণ রূপ। এটা সংজ্ঞা কি? এটা সংজ্ঞা হলো, দেখো, ট্যাক্সোনমিতে ওটিইউ বা অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট হলো গবেষণার প্রয়োজনে ব্যবহৃত একটি বিশেষ একক, যা নির্দিষ্ট বৈশিষ্ট্যের বা মিলের ভিত্তিতে একদল জীবকে নির্দেশ করে। কিছু বুঝলা কিনা দেখো তো, এটা পড়ো, পড়ার পরে দেখো কিছু বুঝলা কিনা। ট্যাক্সোনমিক কি বলছে? অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট।
যাই হোক, এটা বুঝো কিনা এটা আমাকে জানাও একটু। সাদিয়া বলো, শিফা বলো, ওটিইউটা বুঝছো কিনা, এমন বলো ওটিইউ জিনিসটা কি বুঝলা। বলছে অপারেশনাল টেক্সোনমিক ইউনিট। যাই হোক, এটা একটু বড় হয়ে যাবে, তোমরা লিখতে পারবে না। তোমাদেরকে বলে দেই যে অপারেশনাল টেক্সোনমিক ইউনিট কি। আমাদের যে টেক্সোনমিক ইউনিট মনে আছে কিনা, টেক্সোনমিক ইউনিট গুলা, আমাদের টেক্সোনমিক ইউনিট কয়টা ছিল, 7টা ছিল না? মনে নাই বোধহয়। এই যে জগৎ থেকে শুরু করে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে 7টা ইউনিট ছিল ট্যাক্সন। এখন এই যে ট্যাক্সন, আমি যেটা নিয়ে গবেষণা করব, আমি ধরো প্রজাতি নিয়ে গবেষণা করলাম, তাহলে আমার অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট কি হবে, এই যে প্রজাতি। তাহলে আমি যেটা নিয়ে গবেষণা করব, এই যে ট্যাক্সোনমিক ইউনিটের যে কয়টা ধাপ আছে, আমি যে কোনো ধাপ নিয়ে আলোচনা করতে পারি, গবেষণা করতে পারি, রিসার্চ করতে পারি। আমি যেটা নিয়ে গবেষণা করব সেই ইউনিটটা হলো ট্যাক্সোনমি ওটিইউ। তাহলে এটা একটা ওটিইউ হইতে পারে। প্রজাতির আগে গণ, সেটা একটা ট্যাক্সোনমিক অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট হইতে পারে। তাহলে কখন সেটা অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট হবে, আমি যখন গণ নিয়ে কোনো একটা বিশেষ গণ নিয়ে আলোচনা করব, রিসার্চ করব, গবেষণা করব, তখন এই গণটা হবে আমার অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। মানে আমি যেটা ধরবো, যেটা নিয়ে গবেষণা করব, সেটাই হলো অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। এখন একটু পরে দেখো, একটু ক্লিয়ার লাগবে যে অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট হলো গবেষণার প্রয়োজনে ব্যবহৃত একটি বিশেষ একক, যা নির্দিষ্ট বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে একদল জীবকে নির্দেশ করে। আচ্ছা, আমি যদি এই এককটা নেই, এটা তো সবচেয়ে সর্বনিম্ন একক, এখানে তো একদল জীব আছে, এটা হলো আমার ট্যাক্সোনমিক অপারেশন ট্যাক্সোনমিক ইউনিট। এখন আমি যদি গণ নেই, তাহলে গণটাও তো অনেকগুলা জীবের সমষ্টি, অনেকগুলা গণ, অনেকগুলা জীব একটা গণের আন্ডারে থাকে, তাহলে এটাও একটা ট্যাক্সোনমিক ইউনিট। তাহলে প্রথমত তোমার যে কাজটা হলো যে এটার পূর্ণরূপটা আসে, অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, এটা হলো পূর্ণরূপ। এটা মাস্টার্সে এবার আসছে, মাস্টার্সের পরীক্ষা চলমান, মাস্টার্স স্টুডেন্টের এটা পরীক্ষায় আসছে, মাস্টার্সে কিন্তু ট্যাক্সোনমি আছে। আচ্ছা, তারপরে এখন দেখো বাইনারি কোডিং কি। হ্যাঁ, দেখো বাইনারি কোডিং, তোমরা জানো বাইনারি মানে তোমরা আইসিটি তে পড়ে আসছিলা। বাইনারি মানে কত, 2। বাই মানে কি, 2। তাহলে বাইনারি হলো দুইটা সংখ্যার ভিত্তিতে, মানে এটা তো পরিসংখ্যানগত ইউনিট, কম্পিউটার ব্যবহার করে অনেক সময় রিসার্চ করা হয়। তাহলে এইখানে কম্পিউটার কিন্তু আর কোনো ভাষা বোঝে না। কম্পিউটারের যাবতীয় যা কিছু আছে সে দুইটা সংখ্যায় রূপান্তরিত করে, একটা হলো 0, একটা হলো 1। আমরা যে বাইনারি সংখ্যা পড়ছি, বাইনারি সংখ্যাতে দুইটা জিনিসই থাকে, দুইটা ডিজিট থাকে, একটা হলো 0, একটা হলো 1। তোমরা আইসিটি তে আবার ইয়া পড়ছো, লজিক গেট করছো, এই লজিক গেটের মধ্যেও একটা হলো 0, একটা হলো 1। 0 যেটা থাকে, 0 মানে নাই, আর 1 মানে কি, 1 মানে আছে। যখন কারেন্ট থাকবে না তখন সেখানে কি থাকে, 0, আর যখন থাকে তখন 1। এখন দেখবে কিছু কিছু ওই সুইচের মধ্যেও এই লেখাটা থাকে 0, 1। 0 মানে বন্ধ, 1 মানে চালু আছে। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। এখন ট্যাক্সোনমিতে বাইনারি কোডিং, বাইনারি কোডিং হলো জীবের বৈশিষ্ট্যগুলাকে দেখো, যদি অনুপস্থিত থাকে তখন 0 দ্বারা সেটাকে করা হয়, ইনপুট দেওয়া হয়, আর যদি উপস্থিত থাকে তখন 1 দ্বারা ইনপুট দেওয়া হয়। যে প্রকাশ করার একটা পদ্ধতি তাদের তুলনা ও শ্রেণীবিন্যাস সহজ করে। তাহলে এটা এক ধরনের পদ্ধতি, কিসের জন্য, বাইনারি কোডিং। কিসে, ট্যাক্সোনমিতে। তা ট্যাক্সোনমিতে বাইনারি কোডিং হলো এমন একটা পদ্ধতি যেখানে কোনো একটা বৈশিষ্ট্যের উপস্থিতিকে 1 দ্বারা এবং অনুপস্থিতিকে 0 দ্বারা চিহ্নিত করে বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে এই জিনিসটা হলো বাইনারি কোডিং। এটা খুব সহজ বিষয়, তোমাদের গাইডে এটা অনেক একটু লেংদি করছে, বইয়ের মধ্যে দেখছি খুব পেঁচাইছে, তেনা পেঁচানো পেঁচাইছে আর কি। আচ্ছা, এখন দেখো এটা একটু বড় প্রশ্ন, মানে খ বিভাগের জন্য প্রশ্ন আসছে, এটা খ বিভাগের জন্য প্রশ্ন আসছিল। তাহলে দেখো একটু, আমাদের যে বলছে যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্বের মূলনীতি। আচ্ছা, সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস আমরা যে করব, কিসের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করব, সেটাকে বলে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্বের মূলনীতি। এখন একটা জিনিস এখানে মনে রাখা লাগবে তোমাদের, যে দুইজন বিজ্ঞানীর নাম, একজন হলো স্মিথ আর একজন হলো সকাল, সুকাল বা সকাল যাই বলো। 1973 সালে তারা শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমিকের যে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্বটা, তখন সেটা তারা আবিষ্কার করেন 1973 সালে। নাম কি দুজন বিজ্ঞানীর,
দুইজন বিজ্ঞানীর একজনের নাম হলো স্মিথ আর একজনের নাম হলো সকাল। মানে এই যে একজন স্মিথ আর একজন হলো সকাল 1973 সালে। মানে তোমার যদি নাম নিউমেরিক্যাল টেক্সোনমি কথাটা মাথায় আসে, তাদের জনক বলো, তাদের যা কিছু আছে সব হলো এই দুইজন বিজ্ঞানী, একজন হলো স্মিথ আর একজন হলো সকাল 1973 সালে। আচ্ছা, এখন দেখো তারা যখন শ্রেণীবিন্যাসটা করে তখন যে পরিমাপযোগ্য যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো তারা করছিল, করার পরে তারা কিছু নীতিমালা দিছিল যে এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন নেব তখন এইসব নীতিমালা মেনে আমাদের শ্রেণীবিন্যাসটা করতে হবে। তাহলে নীতিমালাগুলো একটু আমরা দেখি। দেখো প্রথম যে নীতিমালাটা এখানে দিছে, দেখো যে জিনিসটা প্রথমে দিচ্ছে যে যেহেতু সংখ্যাবাচক, হ্যাঁ, তাহলে এইখান থেকে সর্বোচ্চ পরিমাণ সংখ্যা আমাদেরকে নিতে হবে, যত বেশি নেওয়া যায়। কি বলছে? বহু বৈশিষ্ট্যের ব্যবহার। দেখো শ্রেণীবিন্যাসের যত বেশি সম্ভব বৈশিষ্ট্য আমরা নেব এবং এটা ব্যবহার করলে ফলাফল বেশি নির্ভরযোগ্য হয়। আচ্ছা, ধরো তোমার কাছে 4 জনের একজন একটা ক্লাসে ধরো 100 জন স্টুডেন্ট আছে। এখন তুমি র্যান্ডমলি 3 জনের নাম্বার নিলা যে তারা পরীক্ষায় কত নম্বর পাইছে, 3 জনের গড় করে তুমি যদি বলো যে না আমাদের প্রাপ্ত নম্বর হলো 50, গড় প্রাপ্ত নম্বর হলো 50, তাহলে তোমার এইখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তুমি যত বেশি সংখ্যক নেবা, মানে সংখ্যা নেবা, স্টুডেন্ট নেবা, তোমার গড়ের মান তত নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকমই অনেকটা, আমরা যত বেশি সংখ্যক বৈশিষ্ট্য ইনক্লুড করতে পারবো, সাধারণত 100টা 50 থেকে 100টার মতো বৈশিষ্ট্য নেওয়া হয়, যত বেশি ইনক্লুড করতে পারবা তত বেশি সেটা নির্ভুল হবে। আচ্ছা, তারপর দেখো যে সব বৈশিষ্ট্যকে সমান গুরুত্ব দিতে হবে। মানে যে কোনো বৈশিষ্ট্যই থাকুক, ধরো একটা উদ্ভিদের ফুল আছে, সপুষ্পক উদ্ভিদের ফুল আছে, ফুলটা ছোট, কিন্তু এটাকে তোমাকে অবহেলা করতে হবে না। মানে একটা ফুলটা হলো ধরো ধানের ফুল আর একটা ধরো পদ্ম ফুল। এখন আমরা যখন গণনা করব ধানের ফুল কয়টা পদ্মের ফুল কয়টা, বা ধানের ফুলের যে বৈশিষ্ট্য পদ্ম ফুলের যে বৈশিষ্ট্য, এইগুলা কোনোটাকে হেলা করা যাবে না, দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে। কোটিপতিকেও দিতে হবে, ফকিরনিকেও সেম সমান গুরুত্ব দেওয়া লাগবে। তার মানে কি সব বৈশিষ্ট্যের সমান গুরুত্ব দেওয়া লাগবে। তারপরে দেখো আমরা যে এইখানে যে বৈশিষ্ট্যগুলো নেব, এইখানে কিন্তু আমরা কোয়ান্টিফিকেশন অফ ক্যারেক্টার্স, এইখানে যে না এটা তো হইলই যে পরিমাপযোগ্য বৈশিষ্ট্যের ব্যবহার। এখন দেখো একটা হচ্ছে কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি। আমাদেরকে নেওয়া লাগবে কোনটা? কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হলো পরিমাণ, যে কয়টা নিলাম, সংখ্যা, মানে মোট কথা হলো সংখ্যাবাচক। পরিমাপযোগ্য বৈশিষ্ট্য হলো মানে আমাদের সংখ্যাবাচক, যেগুলা সংখ্যাবাচক বৈশিষ্ট্যগুলো আমাকে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে সামগ্রিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। এখন একটা উদ্ভিদের আরেকটা উদ্ভিদের সাথে তুলনা করতে গিয়ে আমাকে শুধু স্পেসিফিক ধরো একটা উদ্ভিদের গর্ভাশয় নিয়ে জাস্ট আমি তুলনা করে আমরা আলাদা করতে পারবো না, শ্রেণীবিন্যাস করতে পারবো না। আমাদের কি করতে হবে? সামগ্রিক বিষয়ে আলোচনা করতে হবে। ফুলের গঠন কি, কাণ্ডের স্ট্রাকচার কি, মূলের গঠন কি, এটাকে বিরুৎ গুল্ম বৃক্ষ, মানে যত পাতার শেপ কি, পাতা কি অল্টারনেট না পাতা অপোজিট, না পাতা একান্ত না পাতা সমান্তরাল, মানে যা কিছু আছে সামগ্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদেরকে এটাকে শ্রেণীবিন্যাস করতে হবে। তারপর দেখো আরেকটা হলো গাণিতিক ও পরিসংখ্যান পদ্ধতির ব্যবহার। এইখানে অবশ্যই গাণিতিক মানে কম্পিউটার ব্যবহার করতে হবে, এক কথা হলো এটা। দেখো যেটা আমাদের কি করতে হবে যে গাণিতিক এবং কি বলছে পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন দেখো আমাদের সিমিলারিটির মধ্যে কোএফিসিয়েন্ট সহগ বের করতে হবে, ক্লাস্টার অ্যানালাইসিস করতে হবে। এই যে অ্যানালাইসিস গুলো যখন করে তখন সংখ্যার সাথে সংখ্যার তুলনা করতে হয়, আর এই তুলনা করতে গিয়ে আসলে আমাদের কম্পিউটার পদ্ধতি ব্যবহার করতে হয়। কম্পিউটারের সাথে কম্পিউটার পদ্ধতির ব্যবহার করতে হয়, সাথে আমাদের কি করতে হয়? বায়োস্ট্যাটের জ্ঞান লাগে। বায়োস্ট্যাট মানে হলো এখানে আমাদের বায়োলজিক্যাল যে ক্যারেক্টার গুলা, সেই ক্যারেক্টার গুলাকে আমাদের কম্পিউটার পদ্ধতি, কম্পিউটারের অ্যালগোরিদম, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। আচ্ছা, এই জিনিসটা তোমরা বায়োস্ট্যাটটা পড়বা 4th ইয়ারে। তারপর দেখো নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। এখন আমার মনে হলো এটা যে গবেষক তার তো ধারণা থাকে
সে জানে যে এটা অমুক ফ্যামিলির, কিন্তু না, সে এই মতামত এখানে দিতে পারবে না, কারণ তার এই শ্রেণীবিন্যাসটা পুরো সংখ্যার উপর নির্ভর করতেছে। সংখ্যায় যদি অ্যালাউ করে না এটা অমুক প্রজাতির অমুক ফ্যামিলির, তখনই কেবল সে দিতে পারবে, অন্যথায় সে দিতে পারবে না। এটা হলো ব্যক্তিগত মতামতের পরিবর্তে পরিমাপযোগ্য তথ্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে হবে। তারপর দেখো ডেটা প্রক্রিয়াকরণ, কম্পিউটারের ব্যবহার। হ্যাঁ, এই যে ডেটাগুলা সংখ্যাগুলা থাকবে, আমাদের কম্পিউটারে ইনপুট দিব, উপস্থিত আছে, উপস্থিত নাই, উপস্থিত আছে, আছে। তাহলে এই যে জিনিসটা বাইনারি কোডিংটা আমরা এই যে নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে ব্যবহার করব, তাহলে আমাদের কম্পিউটারকে ব্যবহার করা বাধ্যতামূলক। তারপরে দেখো ফেনোগ্রাম নির্মাণ। তো ফেনোগ্রাম জিনিসটা হলো ওই যে আমাদের যে ক্লাস্টার অ্যানালাইসিস দেখাইছিলাম না, আমাদের যে ডেন্ডোগ্রাম ছিল, ডেন্ডোগ্রামের যে এক একটা শাখা ব্রাঞ্চ, এগুলোকে বলা হয় আসলে আমাদের ফেনোগ্রাম। এই জিনিসটা সাদৃশ্যের ভিত্তিতে তৈরি করতে হয়। দেখো এখানে আবার ডেন্ডোগ্রাম আর ফেনোগ্রামটাকে একই হিসেবে দিয়ে দিচ্ছে যে ফেনোগ্রাম তৈরি করা। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। এটা তো শেষ হলো আমাদের এই নির্মাণ ইয়াগুলা, আটটা আটটা ইয়া লিখে রাখছে আর কি এখানে। তোমাদের বইয়ে দেখবা এইগুলা জাস্ট একটা করে লাইন দেওয়া আছে। হ্যাঁ, যে আমি এটাকে আবার শিরোনাম দিলাম, হেডিং দিলাম, এরকম যেন মনে রাখতে সুবিধা হয়। তোমাদের বইয়ে জাস্ট এরকম দেওয়া আছে হয়তো, বা ব্যক্তিগত মতামতের পরিবর্তে পরিমাপযোগ্য তথ্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়, এই টাইপের। আমি এটাকে প্রত্যেকটা আলাদা করে শিরোনাম দিয়েছি, এটাকে আরো মডিফিকেশন আসবে হয়তোবা। হ্যাঁ, আরো সুন্দর করে যেন তোমাদেরকে জিনিসটা করতে আমার খুব পরিশ্রম হচ্ছে, তারপরে বলি যে যেন তোমাদেরকে অন্য কোনো বইয়ের উপর নির্ভর করতে না হয়। এটা পরে পরীক্ষা হলে গেলে দেখবা যে যদি গতানুগতিক প্রশ্ন করে তাহলে এইখান দিয়েই মোটামুটি সব কমন করে যাবে আর কি। মূল কথা হলো যে তোমাদের পরীক্ষায় লিখার জন্য সর্বোচ্চ সহজ উপায় কিভাবে মানে এটা দেখানো যায় সেজন্য। তো এটা যেহেতু আমার যেহেতু আগের তথ্যগুলো হারিয়ে গেছে, আমার কিন্তু সব নোট করা ছিল না, এগুলো আমাকে খুঁজে বের করতে হচ্ছে ইবুক দেখে। আমার যে পড়াশোনা করছিলাম অনার্সে, সেই অনার্সের আমাদের ইংলিশ রাইটারের বই থেকে এগুলো দেখে করতে গিয়ে আবার এগুলোকে ট্রান্সলেট করতে হয়, সেই জন্য একটু ঝামেলায় পড়ে গেছে। নাহলে তোমরা একবার রেডিমেড পেয়ে যেতা, এবং যখন হাতে পাইতো তখন ওইখান থেকে পড়লে হইতো, কোনো গাইড কেনারও দরকার ছিল না এই তিনটাও এর জন্য আর কি, সাবজেক্টের জন্য। আচ্ছা যাই হোক, এখন যেহেতু নাই, বইটা পড়ার চেষ্টা করবা আর আমার ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবা। আর যদি হাতে কলমে নোট করতে পারতো তাহলে সবচেয়ে ভালো হইতো। তাহলে এখানে দেখতেছো কিছু কিছু ভিডিওটাকে একটু পজ করো, পজ করে একটু নোট করো, যেখানে যেখানে নোট দরকার। একবারে হুবহু তো এভাবে লেখার দরকার নাই, জাস্ট পয়েন্ট গুলা নোট করে রাখো, তাহলে কাজে লাগবে। আমি নোট শেয়ার করার আগে অন্তত তুমি পড়তে পারবা। আচ্ছা এখন দেখো যে এটার কিছু সীমাবদ্ধতা আছে। দেখো সীমাবদ্ধতা কিন্তু আসছে এবার তোমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট। 13, 15, 17, 19, 21 সালে আসছে নিউমেরিক্যাল টেক্সোনমি। তাহলে এটা চিন্তা করো তো তোমরা, যে এটার তো একটা পার্থক্য থাকতেই পারে, এটার তো কিছু সীমাবদ্ধতা, ড্রব্যাক থাকতে পারে। কারণ কি, আমরা একটা উদ্ভিদকে আরেকটা উদ্ভিদ থেকে আলাদা করব কিসের ভিত্তিতে? শুধু নাম্বারের ভিত্তিতে। তাই কি হয়? এটার সাথে আমাদের ওই যে আমরা যে পড়ে আসছি মরফোলজিক্যাল ক্যারেক্টারের অনেক বৈশিষ্ট্য আছে, কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য অনেক আছে। যেমন আমরা গুণবাচক যে জিনিসটা পড়ছিলাম, যে একটা উদ্ভিদের ফুল লাল আর একটা উদ্ভিদের ফুল সাদা, এটাও তো একটা পার্থক্য। তাই আমাদের কি করতে হবে? এই পার্থক্য ধরা যাবে না কিসের ভিতরে, এই যে এটাতে ধরা যাবে কিনা, না সংখ্যা ধরতে হবে। ধরো দুইটা ফুল আছে, দুইটা ফুলের কালার ভিন্ন, একটা ফুল লাল একটা সাদা, কিন্তু পাপড়ি আছে আবার পাঁচটাই, সাদা ফুলের পাপড়িও পাঁচটা, লাল ফুলের পাপড়িও পাঁচটা। তাহলে আমাকে মোটামুটি কি একই ক্লাসে ফেলতে হবে বা একই ফ্যামিলিতে ফেলতে হবে, কারণ কি তাদের পাঁচটা করে আছে। কিন্তু দেখা যাবে যে না, তাদের মধ্যে আচরণগত, পরিবেশগত কিংবা তাদের জেনেটিক্যাল অনেক দূরে, অরিজিনাল যেটা অরিজিন আছে সেটা অনেক দূরে। তারপরে আমাদেরকে একই ক্লাসে ফেলতে হবে, যেটা অনেক সময় ত্রুটিযুক্ত হতে পারে। তো এটা হলো একটা আর কি, যে আমাদের সীমাবদ্ধতা। তাহলে দেখো এখন সীমাবদ্ধতা কি কি আছে, যে 1 নম্বর সীমাবদ্ধতা দেখো, বিবর্তনীয় তথ্যের অভাব। বিবর্তন তো বুঝো, দীর্ঘ সময়ের ব্যবধানে বৈশিষ্ট্যের যদি জেনেটিক্যালি পরিবর্তন ঘটার ফলে যদি জেনেটিক কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, অনেক বছরের ব্যবধানে আস্তে আস্তে যদি কোনো জীবের ভিতরে জিনগত কোনো পরিবর্তন সাধন হয়, তখন এই যে আস্তে আস্তে পরিবর্তন যে হয় এটাকে বলা হয় ইভলিউশন বা বিবর্তন। এখন দেখো আমরা জানি যে শ্রেণীবিন্যাস ছিল 3 ধরনের, একটা ছিল কৃত্রিম, তারপরে হলো প্রাকৃতিক, তারপরে জাতিজনী।
জাতীয় জনিত যে শ্রেণীবিন্যাসটা, সেই শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হইল এই যে বিবর্তন, কিভাবে পরিবর্তন হয়েছে। অনেক আগে এক ধরনের উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদ থেকে বিবর্তিত হইতে হতো। যেমন আমাদের যে দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে কিভাবে একবীজপত্রী উদ্ভিদের উৎপত্তি লাভ করছে, এই যে মতবাদটা, এটা ছিল বিবর্তন, ইভলিউশনারি মতবাদ। এখানে ফাইলোজেনি বা এদের সাথে উৎপত্তিগত যে বিবর্তন, তার ধারা সম্পর্ক নির্ণয় করা। কিন্তু যখন আমি শুধুমাত্র সংখ্যা নেব তখন কিন্তু সেটা উপেক্ষা করা হবে। দেখো কি বলছে যে বিবর্তনীয় তথ্যের অভাব, এই পদ্ধতিতে কেবল বাহ্যিক বা পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়, ফলে জীবের বংশগতি বা বিবর্তনের ইতিহাস অনেক সময় উপেক্ষিত থেকে যায়। যেহেতু সংখ্যার উপর জাস্ট বেশি গুরুত্ব দেওয়া হয়, অতএব বিবর্তনীয় তথ্য এখানে গ্রহণযোগ্য হয় না। সেই জন্য এটা একটা আমাদের এটা আমাদের একটা সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতা দেখো এখানে অযৌক্তিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তি। এখন দেখো আমরা এখানে একটু আগেই পড়ছি, নীতিতে বলা হয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে সমান গুরুত্ব দিতে হবে। এটা কি ছিল নীতি, মূলনীতিগুলা আমাদের সংখ্যাবাচক। কিন্তু এখন প্রত্যেকটা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে গিয়ে দেখা গেছে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আসলে ধরার মতো না, কিন্তু সংখ্যাবাচক হওয়া এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হয়। ফলে কি হয় দেখো কি বলছে, প্রতিটি বৈশিষ্ট্যকে সমান গুরুত্ব দেওয়ার ফলে কখনো কখনো গুরুত্বহীন বা অপ্রাসঙ্গিক কিছু বৈশিষ্ট্যকেও আমরা এখানে উল্লেখ করে ফলাফলে প্রভাব ফেলতে পারে, যা প্রকৃত শ্রেণীবিন্যাসকে বাধাগ্রস্ত করে। তারপর দেখো ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এখন দেখো নির্ভুল ফলের জন্য প্রায় 100টা বৈশিষ্ট্য আমাদেরকে কালেক্ট করতে হয়। এখন 100টা শ্রেণীবাচক সংখ্যাবাচক বৈশিষ্ট্য কালেক্ট করতে গিয়ে অনেক সময় বের হয়, অনেক খাটাখাটি করতে হয়, ফলে সেটা কি হয়, ব্যয়বহুল হয় এবং সময় সাপেক্ষ হয়। তারপর দেখো বলছে হোমোপ্লাসি সমস্যা আছে। হোমোপ্লাসি জিনিসটা হলো, হোমো মানে তো তোমরা জানো সমান সমান। এখন দেখো আমরা শ্রেণী বিন্যাস করতেছি টেক্সোনমিতে, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক। এখানে আমি যেটা উদাহরণ দিয়ে রাখছি সেটা হলো প্রাণীর ক্ষেত্রে, হোমোপ্লাসিটা বোঝানোর জন্য। যেমন দেখো হোমো মানে সেম। এখন একই ধরনের যদি ডানা থাকে বা একই ধরনের যদি অঙ্গ থাকে তখন এটাকে আমরা কল্পনা করি। কিন্তু এখন দেখো পাখির ডানা আর পতঙ্গের ডানা, দুইটাকে ডানা বলবে যে পাখির 2টা ডানা আছে, ওই পতঙ্গেরও 2টা ডানা আছে। এখন তারা একই ক্লাসে, সেম। এখন একটু বলতো, পাখির ডানা, পাখি আর পতঙ্গ কি এক জিনিস? কিন্তু দুইটারই 2টা করে ডানা আছে। তার মানে কি? তার মানে হলো আমাদের যে শ্রেণীবিন্যাসটা করবো সেখানে ভুল আসতে পারে। কারণ একটা পাখি, একটা হলো পতঙ্গ, একটা ইনসেক্টা ফ্যামিলির আর একটা হলো এভিয়াস ফ্যামিলির বা এভিস ফ্যামিলির। তাহলে দেখো এটাও ভুল হয়। তারপর দেখো লজিক্যাল কিছু ত্রুটি আছে। লজিক্যাল ত্রুটি কোনটা? লজিক্যাল ত্রুটি হলো যে আমরা যখন এটাকে গাণিতিক মডেলের সাহায্যে ক্যালকুলেট করি, তখন যদি আমি ইনপুট দিতে গিয়ে কোনো ভুল করি বা এই টাইপের কোনো রকম ভুল হয়, দেখো যদি সংগৃহীত তথ্যে কোনো ভুল থাকে কিংবা অ্যালগরিদম নির্বাচন করতে ভুল হয়, তখন কি ফলাফল ভুল আসবে, শ্রেণীবিন্যাস ভুল আসবে। ফলে আমাদের যে শ্রেণীবিন্যাসটা সেটি ত্রুটিপূর্ণ হতে পারে। তারপর এটা দেখো যে বৈশিষ্ট্য নির্বাচনে সীমাবদ্ধতা। সব ধরনের বৈশিষ্ট্য যেমন আচরণগত বা জীবনচক্রের জটিল ধাপ সংখ্যায় বা সংকেতে রূপান্তর করা সবসময় সহজ বা নির্ভুল হয় না। দেখো সবকিছুকে সংখ্যায় রূপান্তর করা, এটা কি যায়? সম্ভব না। এই জন্য আমাদের অনেক সময় এটা হলো এক ধরনের সীমাবদ্ধতা, বৈশিষ্ট্য নির্বাচনের সীমাবদ্ধতা। তাহলে মোটা দাগে এই যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললাম, এটাই ছিল আমাদের সীমাবদ্ধতা। তাহলে এইখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে হয়তো বা না, এটা তো শেষে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা গুরুত্ব পড়লাম, সীমাবদ্ধতা পড়লাম। এর আগে এখানে কি পড়ছি দেখো তো, মূলনীতি সমূহ। এটা ছিল স্নেহ এবং সকাল পদ্ধতির মূলনীতি, এগুলো মূলনীতি ছিল। আর এটা হলো আমাদের সীমাবদ্ধতা। হ্যাঁ, তারপর দেখো এখানে দেখো ডেন্ড্রোগ্রাম। ডেন্ড্রোগ্রাম জিনিসটা তোমাদেরকে বলছিলাম বৃক্ষ সদৃশ, এটা হলো তোমাদের জন্য করে রাখছে আর কি, যে ডেন্ড্রোগ্রাম টিকা আসে, টিকা হিসেবে ডেন্ড্রোগ্রাম আসে। গতবার আসছিল ডেন্ড্রোগ্রাম প্রস্তুত প্রণালী, তাহলে এইবার তো আর ডেন্ড্রোগ্রাম প্রস্তুত প্রণালী না। যদি এখান থেকে ডেন্ড্রোগ্রাম দেয় তাহলে কি দিবে? সে টিকা হিসেবে দিবে। এখন আমি তোমাদের জন্য যে জিনিসটা লিখে রাখছি যে এই যে ডেন্ড্রোগ্রামটা জিনিসটা কি, ডেন্ড্রোগ্রামের বৈশিষ্ট্য, ডেন্ড্রোগ্রামের গুরুত্ব। কিন্তু এখানে আরেকটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, সেটা হলো ডেন্ড্রোগ্রামের চিত্র। কিন্তু আমি আজকে, তোমরা জানো না তো, আজকে হবিগঞ্জে ভোর রাত থেকে কারেন্ট ছিল না, সন্ধ্যার পরে কারেন্ট আসছে। আমার ল্যাপটপ, ফোন মোটামুটি সবই বন্ধ ছিল, কাজ করতে পারি নাই।
সেজন্য ছবিটা আমি করতে পারি নাই, তোমাদের আজকের ক্লাসে ইনক্লুড করতে পারি নাই। এটা আমি যে মূল নোটটা দিব সেখানে আমি একটা ছবি ইনক্লুড করে দিব, যেটা থেকে খুব সহজেই ডেন্ডোগ্রাম তোমাদের আর কি আছে, ডেন্ডোগ্রাম আছে, তারপরে ওটি ইউ যেটা, হ্যাঁ, ওই যে ইয়ারটা আর কি, অপারেশনাল টেক্সোনমিক ইউনিট, এইটা আর একটা হলো ফ্যানন কি, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো ডেন্ডোগ্রাম কারে বলে। ডেন্ডোগ্রাম আগে পড়ছে একটা বৃক্ষ সদৃশ ডায়াগ্রাম বা সংখ্যাবাচক চিত্র শ্রেণীবিন্যাসে যেটা ব্যবহার করা হয়। তারপরে কি, এটা হলো পারস্পরিক সাদৃশ্য ও সম্পর্কের মাত্রা প্রদর্শন করে। এটা ডেন্ডোগ্রাম চিত্রটা এরকম এরকম শাখা প্রশাখা থাকবে, যে দুইটা কাছাকাছি থাকবে এই দুইটার মধ্যে ভালো সম্পর্ক থাকবে, যেটা পরবর্তী ব্রাঞ্চ থেকে শুরু হবে সেটা দূরবর্তী সম্পর্ক থাকবে। মানে যেটার সাথে যত বেশি মিল থাকবে সেটা তত কাছাকাছি থাকবে, ডালগুলা তত কাছাকাছি থাকবে। আর যদি মিল একটু কম থাকে ডালগুলা একটু দূরবর্তী অবস্থানে থাকবে। আচ্ছা, তারপর দেখো শাখা প্রশাখা। ডেন্ডোগ্রামে বিভিন্ন শাখা থাকে, যে জীবগুলোর মধ্যে সাদৃশ্য বেশি তারা এই শাখার খুব কাছাকাছি থাকে। এই দেখো এই জিনিসটা বুঝলে হবে যে শাখা প্রশাখা, দেখো যে জীবগুলোর মধ্যে সাদৃশ্য বেশি থাকে তারা ডেন্ডোগ্রামের একই শাখার খুব কাছাকাছি থাকে। ওই ধরো এ আর বি, এ বি তারা খুব কাছাকাছি আছে একই শাখা। এখন এর সাথে যদি সির ধরো সাদৃশ্য আছে, এগুলোর মধ্যে ধরো আবার সির সাদৃশ্য আছে, তাহলে সি কে আমরা এখানে উল্লেখ করবো। এখন একটু খেয়াল করে থাকো, এই যে সি এর সাথে বি এর সম্পর্ক আছে। এখন যদি সি এর সাথে এভাবে বি এর সম্পর্কের চেয়ে এ এর সম্পর্ক বেশি হইতো, তখন এই ব্রাঞ্চটা এদিকে চলে যেত, এই ব্রাঞ্চটা এদিকে গেছে, এটা এদিকে হইতো। তারপরে দেখো এখানে আরেকটা আছে, এখানে হয়তো বা আরেকটার সাথে পরেরটা এদিকে আরেকটার সাথে সম্পর্ক থাকতে পারতো, ধরো এখানে ডি আছে, এইভাবে ব্রাঞ্চিং হইতে থাকে। বা ডি এর সাথে আরেকটা থাকতে পারে এই পাশে। এইভাবে যে ব্রাঞ্চিং গুলো হয় বা এই পাশে, এগুলো যে ব্রাঞ্চিং গুলো হয় এটাকেই সামগ্রিকভাবে যে চিত্রটা, এটাকে বলা হয় ডেন্ডোগ্রাম। তাহলে এই ডেন্ডোগ্রামে যার সাথে যত বেশি কানেক্টেড থাকে তারা একই শাখা একই ব্রাঞ্চের দুইটা কাছাকাছি অবস্থান করে। যত মিল থাকবে, যদি অমিল থাকে তাহলে পরবর্তী ব্রাঞ্চে দূরবর্তী অবস্থানে অবস্থান করবে। আর একটা ব্রাঞ্চ শুরু হওয়া মানে সে দূরবর্তী জায়গায় আছে। তারপর দেখো সাদৃশ্য যে মাত্রাটা আছে এটা একটু খেয়াল করো, যে সাদৃশ্য মাত্রা, চিত্রের এক পাশে একটা স্কেল থাকে যা 0 থেকে 1 পর্যন্ত অথবা 0% থেকে 100% সাদৃশ্য নির্দেশ করে। ওই যে আগে যেটা দেখাইছিলাম, এটা যদি 80% হইতো তাহলে বুঝাইতো যে খুব কাছাকাছি আছে, যদি 0% হইতো তাহলে তাদের মধ্যে কোনো মিল নেই। তারপর দেখো নোড কাকে বলে। যেখানে দুটি শাখা মিলিত হয় তাকে নোড বলে। নোডটি যত উপরের দিকে সাদৃশ্যের কাছাকাছি থাকে সংশ্লিষ্ট জীব দুটির মধ্যে তত মিল বেশি থাকে। যে এগুলো সব খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাই দেবো না। তারপর দেখো ক্লাস্টার কাকে বলে। সাদৃশ্যের ভিত্তিতে গঠিত জীবগুলো ছোট ছোট দলকে ক্লাস্টার বলে। এই যে এখানে অনেকগুলো জীব আছে, এখানে যে জীবটা থাকবে এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার। এগুলোকে খুঁজে বের করাকে বলা হয় ক্লাস্টার অ্যানালাইসিস। আর এগুলা যে চিত্রের মধ্যে থাকা যায়, যে সাদৃশ্যের ভিত্তিতে যে ইয়াগুলা থাকে, সেই জিনিসগুলো এই যে যে ইয়াগুলা থাকে, এগুলো হলো এক একটা, পুরাটা হলো ডেন্ডোগ্রাম। আচ্ছা, এর গুরুত্ব কি হইতে পারে? এর গুরুত্ব হইতে পারে, দেখো এটা খুব সহজে বুঝিয়ে দেয় কোন জীবটি কার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত। তারপরে দেখো ডেন্ডোগ্রাম থেকে গবেষকরা সহজে জীবদের বিভিন্ন ক্ষুদ্র বা বর্গে বিন্যস্ত করতে পারে। বিবর্তনীয় ধারণা, যদিও এটি মূলত ফেনেটিক বাহ্যিক সদৃশ্য ভিত্তিক, তবুও এটি অনেক সময় কি করে বিবর্তনীয় ধারা বা ফাইলোজেনি সম্পর্কে ধারণা দেয়। এটা কেবল ধারণা দেয়, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে দেয় না, কারণ ফাইলোজেনির সাথে এটার কোনো সম্পর্ক থাকে না। আচ্ছা, একটা উদাহরণ দেখো, আরেকটু বুঝে যাবা। ধরো জীব এ বি এর মধ্যে 90% মিল থাকে এবং সি এর সাথে এদের মাত্র 50% মিল থাকে। তবে ডেন্ডোগ্রামে এ ও বি খুব কাছাকাছি একটি ছোট শাখা তৈরি করবে, সি অনেক দূরবর্তী একটি শাখা থেকে এদের সাথে যুক্ত হবে। ওই যে আমি যেভাবে দেখাই দিছি এই জিনিসটা এটাই, এতক্ষণ যা দেখাইলাম এই জিনিসটা হলো উদাহরণটা এটা। আচ্ছা, তারপর দেখো একটা টিকা আসছে ওটিইউ, এটা ওই যে অপারেশনাল টেক্সোনমিক ইউনিট, টেক্সোনমিতে ব্যবহৃত একটি কার্যকরী শ্রেণীবিন্যাস একক যা গবেষণার সুবিধার্থে নির্ধারণ করা হয়। এতক্ষণ যে জিনিসটা পড়াইছিলাম টেক্সোনমিক ইউনিট, আমার যে 7টা ট্যাক্সন আছে, মূল 7টা ট্যাক্সন, এই 7টা ট্যাক্সনের যে ট্যাক্সনটা নিয়ে আমি রিসার্চ করব, গবেষণা করব, এই রিসার্চকৃত যে
ট্যাক্সনটা সেটা হলো অপারেশন ট্যাক্সোনমিক ইউনিট। আমি যেটা নিয়ে অপারেশন করব, যেটা নিয়ে আমি কাজ করব, সেই জিনিসটা হলো অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। এটা 7টা ইউনিটের যে কোনো কিছু হইতে পারে। তো এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো, দেখো, এটা কোনো ট্যাক্সোনমিক স্তর নয়, এটি একটি কৃত্রিম বা কার্যকরী একক। ওই যে ট্যাক্সোনমিক যে স্তরগুলো থাকে, ট্যাক্সন গুলা, এই ট্যাক্সন আর ওটিইউ এর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ট্যাক্সন তো ফিক্স থাকে, আর ওটিইউ ফিক্স না। আমি যেটা নিয়ে রিসার্চ করব সেটাই ওটিইউ। তারপর দেখো এখানে কি বলছে যে ব্যবহার কি 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 কারণে ব্যবহার করা হয়। সংখ্যাতাত্ত্বিক ট্যাক্সোনমি বা নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে ফেনেটিক্সে ওটিইউ মৌলিক একক হিসেবে ব্যবহৃত হয়। সাদৃশ্য বৈসাদৃশ্যতে এটি সাহায্য করে অজানা বা শনাক্ত করা কঠিন জীবগোষ্ঠীকে সাময়িকভাবে শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। এই জিনিসটা দেখো, আজকের যে অধ্যায়, এই অধ্যায় মানে এই পর্যন্ত আজকে আছে আমার, আর অন্য কোনো কিছু নাই, এই পর্যন্ত আছে। তো এখানে যে মূল বিষয়টা হলো যে এই অধ্যায়টা একটু মানে কি বলে, একটু কাঠখোট্টা টাইপের। হ্যাঁ, তো এখানে ছোট ছোট প্রশ্ন। আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমাদের স্যার এটা পড়াইতেন। পড়ানোর পরে স্যার কিভাবে বলতেন যে, স্যারকে যখন জিজ্ঞেস করতাম তখন স্যার বলতেন এটা হতেও পারে আবার নাও পারে, একটা বৈশিষ্ট্য। তখন কনফিউশন হয়ে যেতাম আসলে, যে আসলে স্যার কি বলতে চাচ্ছেন, এটা হতেও পারে আবার নাও পারে, বিষয়টা কি। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই কয়টাই আলোচ্য সূচি ছিল। আর এখানে যা আছে আমি তোমাদেরকে, হ্যাঁ, আমি তোমাদেরকে তাহলে আরেকটু দেখাই দিই যে আমরা যা যা পড়ছি। আমরা যা যা পড়ছি এগুলা আরেকবার একটু দেখি, ছোট প্রশ্নগুলো আরেকবার দেখি, তাহলে আজকে আর মতো আলোচনা এখানে শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর তোমাদের এই নোটটা দেখে আমি আজকে দেওয়ার চেষ্টা করব। এখন আমাকে বলো একটু, তোমরা নোটগুলা কি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নেবা না একসাথে নেবা? আমি তোমাদেরকে বলছিলাম শুধু জটিল এবং কঠিন বিষয়ের নোট দেব তোমাদেরকে। মোটামুটি সবাইকে আমি বলে রাখছি শুধুমাত্র কঠিন বিষয়ের নোট দেওয়া হবে, বাকি নোট দেওয়া হবে না। এখন আমি ভাবতেছি যেহেতু আমি নোট করতে আছি প্রত্যেকটা বিষয়ের, মোটামুটি যেগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন সালে আসছে, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিতে তো অসুবিধা নাই। তবে জিনিস হলো এটা পাইরেসি করতে পারবো না, এটা কাউকে ওইভাবে শেয়ার করতে পারবো না, খুব পরিশ্রমের জিনিস, কাউকে শেয়ার করবো না। তার চেয়ে বড় কথা হলো আমি এটাতে ইয়া দিয়ে রাখবো আর কি, কি জানি বলে, ওই যে ওয়াটারমার্ক দিয়ে রাখবো। তোমরা যেটা পাবা ওয়াটারমার্ক যুক্ত যেটা আছে এটা পাবা। তাহলে আমাকে বলো একটু ইয়া দাও যে আমি কি করব। তোমার যে সব কয়টা অধ্যায় আছে, সব কয়টা অধ্যায়ের নোটকে একসাথে দেবো না প্রত্যেকটার আলাদা আলাদা করে নোট দিয়ে দেবো? যেখানে নোট ইয়া পড়বে বেশি আমি সেটাই করব। আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি দেখি যেদিকে পাল্লা বেশি পড়বে, যে একসাথে নোট চাও না অধ্যায় ভিত্তিক নোট চাও, তাহলে সেইভাবে আমি তোমাদেরকে নোট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব কি আমি বলে দিই। সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব হলো এমন শ্রেণীবিন্যাসের একটা ব্রাঞ্চ বা শাখা যেখানে উদ্ভিদ বা প্রাণীকে শ্রেণীবিন্যস্ত করা হয় উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের সংখ্যা দিয়ে। এটা হলো আমাদের শ্রেণীবিন্যাস তত্ত্ব, সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব। তারপরে দেখো যে জিনিসটা আছে ডেন্ড্রোগ্রামের সংজ্ঞা। ডেন্ড্রোগ্রাম হলো গাছের মতো শাখা প্রশাখা যুক্ত একটা টেক্সোনমিতে ব্যবহৃত একটা চিত্র বা ডায়াগ্রাম, যে চিত্রের দুইটা কাছাকাছি শাখা বোঝায়, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, তাদের মধ্যে সাদৃশ্যের পরিমাণ বেশি, আর দূরবর্তী থাকলে তাদের মধ্যে সাদৃশ্যের পরিমাণ কম। এই যে এইভাবে প্রকাশ করার, কোনো একটা উদ্ভিদের সাথে অন্য একটা উদ্ভিদের সাদৃশ্য প্রকাশ করার এই যে চিত্রভিত্তিক আমাদের যে উপস্থাপনা, সেটাকে বলা হবে ডেন্ড্রোগ্রাম। এখন ক্লাস্টার বিশ্লেষণ কি জিনিসটা হলো, ডেন্ড্রোগ্রামে যে সাদৃশ্যের ভিত্তিতে যে গ্রুপ বা দলগুলা থাকে, এই প্রত্যেকটা দলকে এক একটা ক্লাস্টার বলে। এই ক্লাস্টার এক গুচ্ছ আর কি থাকে, এক গুচ্ছ জীব থাকে একটা সাদৃশ্যের ভিত্তিতে একটা ক্লাস্টারে। এইগুলাকে বিভিন্ন বিভিন্ন ক্লাস্টার যে আছে এগুলাকে ভাগ করাকেই বলা হয় ক্লাস্টার বিশ্লেষণ। আবার একটু পড়ে নাও, যে পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমে একগুচ্ছ উপাত্ত বা জীবকে তাদের বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে কয়েকটি পৃথক পৃথক দলে বা গুচ্ছে বিভক্ত করা হয়, তাকে বলা হয় ক্লাস্টার অ্যানালাইসিস। তাহলে এখানে আমার এ বি সি ডি চারটা ধরো আমার গুচ্ছ আছে।
এখন এতে যারা আছে ধরো এগুলোতে খুব ভালো মানের, যেগুলো লাল ফুল এগুলো এতে আছে, যেগুলো সাদা ফুল এগুলো বিতে আছে, যেগুলো হলুদ ফুল এগুলো সিতে আছে। তাহলে এই যে অনেকগুলোর হলুদ ফুল থাকতে পারে, যে কয়টা হলুদ ফুল সাদৃশ্যের ভিত্তিতে এক জায়গায় আছে সব কয়টা এক একটা ক্লাস্টার, সাদা ফুলের যে উদ্ভিদগুলা এটা হলো আরেকটা ক্লাস্টার, এইরকম আর কি। আচ্ছা এখন দেখো ফেনন জিনিসটা কি? ফেনন জিনিসটা হলো একটা ক্লাস্টারের যে উদ্ভিদগুলো থাকবে বা যে প্রাণীগুলো থাকবে তাদের মধ্যে খুব ক্লোজলি কানেকশন থাকবে। এই যে শ্রেণীবিন্যাসগত যে গোষ্ঠীটা সেটাই হলো আমাদের ফেনন। তারপর তো ওটিইউ সম্পর্কে বললাম। ওটিইউ হলো অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, যে ইউনিটটা হলো কোনো একজন রিসার্চার কোনো একটা ট্যাক্সনকে, যে ট্যাক্সনকে নিয়ে সে রিসার্চ করবে সেই ট্যাক্সনটাকে বলা হয় ওটিইউ বা অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট। তারপর দেখো আছে কি বাইনারি কোডিং। বাইনারি শব্দের অর্থ তোমরা জানো, বাইনারি মানে হলো দুই। তাহলে এইখানে দুইটা ডিজিট ব্যবহার করা হয়, যেহেতু কম্পিউটারের অ্যালগোরিদম ব্যবহার করে আমাদের সংখ্যাগত শ্রেণী বিন্যাস করা হয়, সেই জন্য আমরা জানি কম্পিউটারের ভাষায় হলো ডিজিট, বাইনারি ডিজিট 0 এবং 1। 0 থাকা মানে কি ওই বৈশিষ্ট্যটা অ্যাবসেন্ট, আর 1 থাকা মানে ওই বৈশিষ্ট্যটা প্রেজেন্ট। এটার উপর ভিত্তি করে যে শ্রেণী বিন্যাস করা হয় সেই শ্রেণীবিন্যাসের যে কোডিংটা সেটাকে বলা হয় বাইনারি কোডিং। মানে কোড হলো দুইটা জিনিস, কোড হলো 0, কোড হলো 1। 0 মানে অনুপস্থিত, 1 মানে উপস্থিত। এই প্রসেসটাকে বলা হয় কোডিং। আচ্ছা সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের মূলনীতি তো দেখলামই, অনেকগুলা বৈশিষ্ট্যকে নেওয়া লাগবে, সবকটা বৈশিষ্ট্যকে সমগুরুত্ব দেওয়া লাগবে। তারপর কি হলো কোনো সংখ্যাবাচক কোয়ালিটি নেওয়া লাগবে যেগুলো শুধুমাত্র সংখ্যায় বিবেচনা করা হয়। কম্পিউটার পদ্ধতি ব্যবহার করা লাগবে, ডেন্ডোগ্রামের উপস্থিতি নিশ্চিত করতে হবে, ইত্যাদি ইত্যাদি হলো মূলনীতি। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হলো এদের মধ্যে কোনো ফাইলোজেনেটিক সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র সংখ্যাগত তুলনা করা হয়। এই যে টাইপের যে সীমাবদ্ধতা আছে এই কয়টা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা ছিল তোমাদের সংখ্যাগত যেটা আছে সেটা হলো, আচ্ছা যেটা হলো সংখ্যাগত শ্রেণীবিন্যাস, সেই সংখ্যাগত শ্রেণীবিন্যাসটা আজকের আলোচনা এখানে আমাদের শেষ হলো। আচ্ছা অধ্যায় ভিত্তিক চাচ্ছ না? আচ্ছা আচ্ছা অধ্যায় ভিত্তিক ঠিক আছে। তাহলে আজকের অধ্যায় ভিত্তিক আজকে যেটা পড়লাম আমরা, এটা তো দেখো বললামই যে আমি রেডি করতে পারি নাই। তাহলে দেখি আজকে ছবিটা অ্যাড করে আজকের টাইমে আজকেই দিয়ে দেব। যদি কারেন্ট থাকে তাহলে 12:30 নাগাদ আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব। আমি তোমাদেরকে এই কারণে দিতে চাই না, অধ্যায় ভিত্তিক দিলে আমি দিতে পারি, কিন্তু এই যে জিনিসটা এখানে কিছু ভুলভ্রান্তি আছে, বুঝছো? এটাকে আরেকবার রিচেক দেওয়া লাগবে, যেমন তোমাদেরকে দেখায় কি কি কেমন কেমন ভুল থাকে আর কি। এই দেখো ডেন্ডোগ্রামের সংখ্যাটা দেখো, এটা যদি তোমাদেরকে দিয়ে দেই এখানে দেখা যাবে যে কি জানো, যে আমি এখানে দুইটা সংখ্যা দিছিলাম প্রথমে, দুইটা সংখ্যার মধ্যে হালকা একটু পার্থক্য আছে। এখন আমার কাছে একবার মনে হচ্ছে আমি যদি এইভাবে সংখ্যাটা দেই তাহলে এইটা মনে হয় ভালো, তারপর আবার মনে হলো না নিচের সংখ্যাটা যদি দিয়ে দেই এটা মনে হয় ছেলে মেয়েদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। দেওয়ার পরেও শেষ মুহূর্তে এটা ছোট করে করছে তো মনে হলো যে না, তাহলে এটা কেটে দেই। ওইটা কেটে দিচ্ছে কিন্তু এটা কাটতে ভুলে গেছিলাম, অথবাটা কাটতে ভুলে গেছিলাম। জিনিসটা হইলো এমন যে এটা যদি এখন তোমাদেরকে দিয়ে দেই তাহলে কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে। ঠিক আছে অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে দিয়ে দেবো তাহলে, দেখি। তাহলে আমি যা পড়াচ্ছি এগুলো একটু তোমরা নিজেরা একটু বাসায় পড়ে নিও। আরো তো অন্যান্য বই আছে, যদিও তোমাদের বেশি দিন দেরি নাই তোমাদের। আচ্ছা তোমরা তো সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইন কোর্স হয়েছে? সেকেন্ড ইন কোর্স তো এখন হয় নাই, ঠিক আছে। সেকেন্ড ইন কোর্সের আগে মোটামুটি একটা শেপে চলে আসবো আমরা ইনশাল্লাহ। দেখি আমরা ঈদের আগে হয়তো বা অ্যানাটমির আরো অর্ধেকটা শেষ করে ফেলতে পারবো।